আমি যখন এখানে এই মেইন স্ট্রিম রাজনীতিতে আমাকে যখন জড়িয়ে নিলেন, আমার কাছে প্রথমে মনে হয়েছে এটি তো আমার একার কাজ নয়। আমার যে পথ চলা, এই পথ চলায় কারাই সবচেয়ে বেশি কার্যকর, বুদ্ধিদীপ্ত এবং জ্ঞানী বন্ধু হবে। জ্ঞানী বন্ধু ছাড়া, নির্ভরযোগ্য বন্ধু ছাড়া কখনো এই জটিল কঠিন পথ অতিক্রম করা সম্ভব নয়। আমি সবসময় বিশ্বাস করে এসেছি, সাগর পাড়ে জন্মে সাগরের ঢেউ দেখে দেখে বড় হয়েছে, বন্যা ঝড় জলোচ্ছ্বাস দেখে দেখে, এবং এর মধ্যে কিভাবে মানুষ বাঁচাতে হয়, কিভাবে পরিশ্রম করতে হয়, তখন এইগুলো দেখেছি, করেছি। এরপরে জীবনের একটা অংশে মুক্তিযুদ্ধ, এতে আমরা বিজয়ী হয়েছি সবাই। তার পরবর্তীতে সেই দেশের এই মেহনতি মানুষগুলো, আমি যে এখানে জন্মেছি, আমার যে পরিবেশ, আমার যে আত্মীয়তা, আত্মীয় স্বজন, এই সব কিছুকে মনে রেখে রাজনীতি দেখা এবং বোঝার চেষ্টা করেছি। আজকে এই সময় যখন ডেমোক্রেটিক পার্টির মধ্যে মেহনতি মানুষের, খুব কম আয়ের মানুষের, মহিলাদের, শিশুদের, বৃদ্ধদের, এদের জন্য তারা যখন প্রোগ্রাম নিচ্ছে, এটা আমাকে আকৃষ্ট করেছে। আমাকে যখন এই নির্বাচনে 25 জুনে যে প্রাইমারি হয়েছে, আপনারা জানেন, এখানে যখন এর একটু আগে থেকে অন্তর্ভুক্ত করে দিয়েছে, আমার সম্মতি চেয়েছে, আমি সম্মতি দিয়েছি যে কুইন্স এলাকায় যারা ডেমোক্রেট পার্টি করেন, তাদের মধ্যে থেকে যারা দায়িত্ব নিতে চান, আগ্রহী, এই কাজটি করবার জন্য এখানে একটা শৃঙ্খলা আছে। জন্মের পর থেকে আমরা দেখিনি, কিছু বড় হওয়ার পরে যখন দেখেছি যে ওখানে রাজনৈতিক দলের প্রধান, দলের মালিক, তারা নমিনেট করে, যেভাবে সবাই যা জানেন, আমাদের নিজের দেশের কথা বলি, যেখানে আমরা সবাই জন্মেছি, আজকে এটা আমাদের নিজেদের দেশ। আর এখানে বলে যে লোক যে পার্টি করে, পার্টির যে সমর্থক, সেই তার প্রার্থী নির্বাচন করবে, তার দলের প্রার্থী কে হবে। তো এটা তো ভিন্ন শিক্ষা। এই ধারা আমাকে আকৃষ্ট করেছে। এই বয়সে খুব প্রাণবন্ত অবস্থায় আমি বলি যে আমাকে দারুণ আকৃষ্ট করেছে। ওরা যখন আমাকে এই পদটাই নিল, আমি পদের কথাও ভাবিনি। তখন আমি ভাবলাম, ওরাই যখন আমাকে নিয়েছে, পছন্দ করেছে, এমন একটা জায়গায় যেখানে খুব বিশ্বস্ত, নির্ভরযোগ্যতা খুবই দরকার, ওদের কথাটাই বলছি। এবং এই পদটা এর আগে আমাদের উপমহাদেশ, আমাদের দেশ তো নয়, উপমহাদেশ ওদিকের কোন মানুষকে ওরা এই পর্যন্ত নেয়নি। এর মধ্যে আরো যদি যাই, যে সিটটাই আমি এখানে, এর আগে আমাদের গোটা মহাদেশ থেকে কেউ ছিলেন না, কিন্তু এবার আগ্রহ করে আমাকে যখন টেনে নিলেন, আমি আপনাদের ভাই, এক পরিবারের মানুষ, সামাজিকভাবেও আমরা একসাথে চলাফেরা করি, ভাব বিনিময় করি। আচ্ছা বলুন তো, ওরা যেখানে এতটুকু আস্থা, এতটুকু বিশ্বাস নিয়ে আমাকে টেনে নিলেন, আমার কি দায়িত্ব? আমার দায়িত্বটা তাদের চেয়ে বেশি হওয়া উচিত না? কর্তব্যটা বেশি হওয়া উচিত না? এই সময়ে আমি যাদের সাথে আগে চলেছি, তাদের অভিজ্ঞতার কথা আমার জানা আছে। এরপর এক সময় বসে গেলাম, প্রায় ঘন্টাখানেক সময় নিলাম, তারপর 14টা এজেন্ডা আমি তৈরি করলাম। তারপরে ভাবছি যে হাত দেব। এই করে করে সেখানে কেবলমাত্র
এই খেটে খাওয়া মানুষরা নয়। তো আমি গোটা এই রাষ্ট্রের বিষয়েও আজকে যে পরাশক্তি আমেরিকা, এই যেহেতু আমেরিকা এখন আমার দেশ, আমাদের দেশ, আমেরিকাকে আমরা ভালোবাসি। এটা পরাশক্তি, যখন আমরা পরাশক্তি নাগরিক, এভাবে বেশি দিন পরাশক্তি থাকতে ইচ্ছা করে। আমরা পরাশক্তির কোনো কিছু নির্ধারণ করি না, তবু এই যে দেশটাকে ভালোবাসা ভেতরে এই স্বপ্ন জেগেছে, সেই কারণটাই 14 নম্বর এজেন্ডাটাই দেখেছি যে আমেরিকা যেন তার যতগুলো মিত্র দেশ, মিত্র শক্তি, ওগুলো আরো তলিয়ে দেখে যে তাদের ব্যবসা বাণিজ্য স্বার্থ সেভাবে রক্ষা আছে। এটা এই গ্রাসরুটের, আমি একজন বাংলাদেশি আমেরিকান রাজনীতিবিদ, এখানে এটা আমার হাতে এটা এসছে, আমি এটা তাদের জানিয়েছি। তারা যখন দেখেছে যে আমি আনডকুমেন্টেড যে সমস্ত মানুষ এখানে এসছে, তারা যেহেতু আনডকুমেন্টেড, তাদের এখানে থাকার নিশ্চয়তা নেই, ঘর বাড়িতে থাকার নিশ্চয়তা নেই। এই আন্দোলন তো আমরা ওখানে করেছি ভিন্নভাবে। যেহেতু তাদেরকে তোমরা সীমান্তে বাধা দিয়ে রাখতে পারো নাই, এই অযোগ্যতা তোমাদের, এই ব্যর্থতা তোমাদের, কিন্তু এরা মানুষ, এরা আমেরিকায় আছে, আমেরিকায় তাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে হবে, কম দামে বাড়ি করে দাও। যদি না দাও, ওরা পথে ঘাটে থাকে, তাহলে আমেরিকার যে সামাজিক ভারসাম্য, যে সংগতি, এটা অসঙ্গতির হয়ে যায়। এক, ওরা যখন এখানে আছে বলছো অবৈধ, এই জন্য ওদেরকে তোমরা মেডিকেয়ার স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ দিচ্ছ না। এতে ওরা হচ্ছে কি, যারা সুস্থ, যারা নাগরিক, যারা স্থায়ী বসবাস করার বৈধ অধিকার পেয়েছে, তারা তো অসুস্থ হয়ে যাচ্ছে তাতে। সুতরাং সমাজের ভিতরে এই যে বৈষম্য, এই বৈষম্যটা তো তোমাদের রাজনৈতিক ফসল, তোমাদের নীতির ফসল, এটি থাকা চলবে না। আমরা যে সমাজে বসবাস করি, আমরা প্রত্যেকে মিলেই সুখে থাকতে চাই। আমরা যে সমাজে বসবাস করি, ওখানকার প্রতিবেশীদের ভালোবাসা পেতে চাই, ওদেরকে ভালোবাসতে চাই, এমন সমাজের স্বপ্ন আমরা দেখতেই পারি। সেই কারণটাই সেই কথাটাও বলেছি দ্বিতীয়বার। এক এক করে আমরা সামনের দিকে গেছি, শিশুদের কথা বলেছি। শিশু খাবার যে সমস্ত বিলিয়নিয়ার আজকে যে সমস্ত কোম্পানি, তাদের যে ইন্ডাস্ট্রি, তারা কি কেয়ার করে এই খাবারের কোয়ালিটি? তারা কি কেয়ার করে যে প্রসাধনী গায়ে মাখে এটা ঠিক মতো আছে? এটি কেয়ার করতে হবে। মেয়েদের কথা বলছি, এই যে এত এত মেয়েরা আজকে 90 সালে যখন, এর আগে যখন যে অবস্থায় যত সংখ্যা, সেই হিসাবে যদি আসি, এখন এরা অনেক বেড়েছে। বাইরে থেকে এই যে ইমিগ্রেন্ট হয়ে আসছে, এখানেও বেড়ে উঠেছে। কই সেভাবে তাদের কর্মসংস্থান তো পাবে নাই। ছোট কর্মচারী, এই যে দোকানদার যারা, এই ছোট ছোট দোকান, আপনি এর আগে কিছুদিন আগে করোনার গেম যা করেছেন, তখন তো দুরবস্থা ছড়িয়ে দিয়েছেন সব জায়গায়। এই দোকানদাররা ব্যবসা হারিয়েছে, আর আমরা যারা পাবলিক ক্রেতা, আমরা ঠিক মতো নিতে পারছি না। এই অবস্থাগুলোর আমরা বক্তব্য করি। আর যারা আনডকুমেন্টেড, তাদেরকে অবৈধ বলে, তাদেরকে কাজ করবার সুযোগ দিচ্ছেন না। সুযোগ না দেয় কি হয়েছে, যে কোনো কোথাও তারা যখন চাকরি করে, কম বেতনে চাকরি, ওরও তো পরিবার আছে, সেটা একা নয়। আমেরিকান জীবনের ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালিস্টিক যে সোসাইটি, ওই সোসাইটির অংশীদার না। ও তো বড় পরিবার থেকে আসছে, বড় পরিবারে আমরা অভ্যস্ত, বাকিদেরকে খাওয়াতে হয় তার। এই মানুষগুলো কাউকে বলতেও পারে না। কাজে এই সমস্ত অমানবিকতা যে আছে, অসঙ্গতি যেগুলো আছে, এগুলোর ব্যাপারটা আমার মনে এসছে যে পার্টির লেভেলে ব্যাপারটা আনা দরকার, এবং এই আমাদের সিটি স্থায়ী দেন কংগ্রেসে, সেনেটে এই বিষয়গুলো যাক। শিক্ষাক্ষেত্রের কথা বলি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা এই দেশে পড়ার সুযোগ পায়, যে কোনো কেউ পায় না।
আর তারা যেহেতু মেধাবী, আমেরিকা যেহেতু এই গভর্নমেন্ট তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে শিক্ষিত করছে। শিক্ষিত করার পর তারপর কি করছো? এরা তো চলে যাচ্ছে। এদেরকে আমেরিকান করে নাও, তাহলে এরা আমেরিকার অ্যাসেট হবে। আমাদেরকে যখন তোমাদের ইমিগ্রেশন আইনে সুযোগ দিয়েছ, যত আত্মীয় স্বজন আছে সবগুলোকে আনি, লেখাপড়া থাকুক না থাকুক, কোনো অভিজ্ঞতা থাকুক না থাকুক, কাজ করতে জানুক না জানুক, তাদেরকে আমরা ইমিগ্রেন্ট করে আনতে পারি। কিন্তু এরা যারা এই শিক্ষিত সম্প্রদায়, এই ছাত্রীরা যারা প্রতি বছর এখানে পড়ালেখা করে ডিগ্রি পাচ্ছে, এদেরকে এখানে নাগরিক করে ফেলা হোক, আমেরিকার সম্পদ হয়ে যাবে। তারা আমেরিকায় গড়ায় অবদান রাখতে পারবে। এটা আমি বিলিভ করি, আমি এটা প্রস্তাব রেখেছি। এবং যে সমস্ত ছাত্রছাত্রী এই আমেরিকাকে ভালোবেসে, ওরা যা শিখেছে, ওরা যা বুঝেছে, ওরা দেশকে ভালোবাসে বিদায়, ওরা বলে, চিৎকার করে বলে, ওরা মিছিল করে বলে যে আমার দেশের অর্থ যাদেরকে সাহায্য করছো তারা সেখানে শিশু মারছে, নারী মারছে, বিনা অপরাধে এদেরকে হত্যা করছে। এখানকার অস্ত্র তাদেরকে দেবে না, এখান থেকে এই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তাদেরকে দিবে না। এই কথাটা বলাই তোমরা তাদেরকে ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছে। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটির প্রফেসর, একবারও কি তোমরা ভাবতে পারো না এরা তোমাদের সন্তান? তোমাদের মধ্যে শিক্ষার এই সমস্ত গুণগত দিকগুলো সামান্য কি স্থান পেতে পারে না? এই সন্তানদের আবার ফিরিয়ে নাও, এই সন্তানদের আবার শিক্ষায় নিয়ে আসো। এরাই আমেরিকার আছে, এদেরকে ফেরত এনে এদের স্বাভাবিক অবস্থায় যেতে দাও। এমনিতে বের করে দেওয়ার পর এই সমস্ত ছাত্রছাত্রীদের পড়ালেখায় এবং মনোযোগে অনেক ক্ষতি হয়ে গেছে। যদি তাদের পিতা হতে বুঝতে পারতে, যদি তোমরা সন্তানের বাবা হতে বুঝতে পারতে যে এই সন্তানদের জীবন থেকে কি তোমরা কেড়ে নিয়েছ, তবু সময় আছে, তাদের ফেরত নাও, ফেরত নিয়ে এদের পড়ালেখা করতে দাও। যে সমস্ত ছাত্রছাত্রী আজকে তাদের বেতন ঠিক মতো দিতে পারে না, ঋণ আছে, ঋণ মওকুফ করে দাও। বহু বিষয় আছে। তোমরা তোমাদের পক্ষের লোকদের জিতানোর জন্য, সচ্চা দেশপ্রেমিক মেহনতি মানুষের জন্য যারা কথা বলে, তাদেরকে নির্বাচনে হারানোর জন্য বিলিয়ন ডলার খরচ করতে পারো। আর এখানকার এই ছাত্রছাত্রী যারা আছে, এদের এই ঋণ মওকুফ করতে কত টাকা লাগে, কত ডলার লাগে, এটা করতে হবে। আমি বিশ্বাস করি এই যে আমাদের শিক্ষাক্ষেত্রে, নাগরিক জীবনে আজকে যারাই আছে, এমনকি যারা সরকারি চাকরিতেও আছে, তাদের মধ্যে আমেরিকান দেশপ্রেম বাড়াতে হবে। কর্পোরেটরা এই ভালো ভালো শিক্ষিত ছেলেদের নিয়ে যায়, কোন কাজে ব্যবহার করে? ওটা কি আমেরিকার জন্য করে, না পৃথিবীর অন্য কোনো দেশে, অন্য কোনো দেশ অথবা অন্য কিছু করবার জন্য, যেটা এক সময় আমেরিকার বিপরীতে যেতে পারে? এমন কোনো কিছুতে যুক্ত হচ্ছে। তোমাদের কাছে কি খোঁজখবর আছে? এটা আমরা পাবলিকরা জানতে চাই, আমরা ভোটাররা জানতে চাই। ভোটের জন্য আমাদের কাছে আসো, আমাদের ভোটের মূল্য আছে, আমরা জানি কাকে ভোট দিতে হবে। যদি তোমরা মানুষের পক্ষে থাকো, যদি তোমরা মানবতার পক্ষে থাকো, তাহলে আমাদের ভোট পাবে। আর যদি মানবতার পক্ষে না থাকো, ভোটের সময়, ভোটের দিন আমরা ঠিকই হিসাব করে নেব। এটা উচ্চকিতভাবে আমি যা শিখেছি আমার সমাজ থেকে, তারুণ্য থেকে যৌবন, যৌবন থেকে আজকের দিন পর্যন্ত, এই অভিজ্ঞতা আমার আছে। এই লড়াই আমি বহুকাল করেছি। সুতরাং আপনাদের ভাই আমরা সবাই ভাই ভাই, এক পরিবারের। আমি আপনাদের এই সহযোগিতা সবসময় আশা করি। এটি আমার একার নয়। আমরা যখন এখানে ভালো কিছু করব, এটা বাংলাদেশি আমেরিকানদের সুনাম হবে। আমি ফেল করার জন্য প্রতিযোগিতায় যাই না। আমাকে জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে। আমি মানে আমরা গোটা টিম। আমি ওভাবে চলেছি। দেখেন মাত্র কতদিন, এর মধ্যে আমরা এতটুকু এসেছি। আজকে আমাদের এই যে এই ছবি কি কথা বলেছে? ভোটের দিন 25শে জুন
আমাদের কংগ্রেস উমেন যখন এই 87 স্ট্রিটে আসলেন, সব প্রার্থীরা আসছে একা একা, কেউ একজন এসছে, উনি বিচারপতি, তার সাথে আরেকজন ছিলেন, আর আমিও একজন প্রার্থী। আমি সেখানে গেছি, ফর দ্য ফার্স্ট টাইম দে মেট মি। এরা সবাই এসে বাদবাকিরা ওই আমাদের সাথে এসে 77 স্ট্রিট অ্যান্ড 37 এভিনিউ কর্নারে আমাদের সাথে ছবি তুলেছে, এই হেডগুলো পরে পরে সবাই মাথা দিয়ে দিয়ে। হাউ ডু ইউ ফিল? দ্যাট উই আর, দ্যাটস আওয়ার লিডারশিপ। পথ দেখাতে হবে, তাইলেই নেতা। অন্যের দেখানো পথে চললে আর নেতা না, নেতৃত্ব নয়। ওদেরকে এই দেখাতে দেখাতে ওই দিন, যেহেতু আমার এই ছেলে মেয়েরা সকালবেলা এসছে কয়টার মধ্যে, 7:30 মধ্যে, বলেছিলাম বাড়িতে নাস্তা খাওয়ার জন্য অপেক্ষা করো না। কারো ছোট ছেলে মেয়ে আছে, কারো হাজব্যান্ড আছে, কারো শ্বশুর শাশুড়িরা এভাবে আছে, তার পুরুষরা তো আছেই, যে কয়জন, ওরা শুধু তার আগের রাতে বলেছি, ওরা সবাই চলে এসছে এক সময়। থিঙ্ক অফ ইট, এরা কোনোদিন রাজনৈতিক দল করেনি, এরা কোনোদিন সংগঠন করেনি। আমি তাদের গাইডার, আমি তাদের গাইড করছি। এদেরকে যদি এই সময় এভাবে তৈরি করতে পারি, হোয়াট ডু ইউ থিঙ্ক? নিশ্চয়ই আমরা এখানে বিশালভাবে সংগঠিত হতে পারবো, বিশালভাবে সংগঠিত হতে পারবো। তারপর আমরা আমাদের ভোট ব্যাংক দেখাবো, আমরা কথা বলবো। সমাজে কেবলমাত্র কুইন্স নয়, আমরা সর্বত্রই আমাদের মধ্য থেকে আরো অনেকগুলো রাজনীতিবিদ তৈরি করবো। এটি করতে হবে, এতে আমাদের মিডিয়ার সাহায্য লাগবে। আপনাদের প্রতি আমি অনুরোধ করছি, আমাদের লোক তৈরি করতে হবে। এতদিন পর্যন্ত তারা যারা করে এসছেন, এরা আমাদের আগে থেকে করে এসছেন যারা, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা নানানভাবে লড়াই করেছেন, হোঁচট খেয়েছেন, পড়েছেন, আবার উঠেছেন, আবার হোঁচট খেয়েছেন, ইত্যাদি দিকগুলো মিলে তারা প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছেন। কিন্তু এখন আমরা বিজয় নিয়ে যেতে হবে। তাইলেই মাত্র এই নিউ ইয়র্ক স্টেটে যখন অ্যাসেম্বলিতে বা সেনেটে আমরা যখন প্রপোজাল তুলব, কোন কারণে তারা আমাদের এই প্রপোজালগুলো নিয়ে ওখানে বিল উত্থাপন করবে, খেয়াল রাখতে হবে। গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, উই হ্যাভ টু উইন ইন দ্য বিজনেস। এই জায়গাটায় আমি প্রস্তুত, আমি আপনাদের ভাই, আমরা গোটা সবাই মিলে দেখবেন। অলরেডি এই স্টিভেন সেদিন সে নিজেই বলেছে, এটা হাতে নিয়েই, ওই ইংরেজি অংশটা, হ্যাঁ, এটা হাতে নিয়ে বলেছে যে আই সাপোর্ট ইট অ্যান্ড আই উইল স্ট্যান্ড ফর ইট। সে বলেছে। ও শুধু নয়, আমি বলি এখনই গোটা 20-30 সেটা সেনেট এবং আপনার স্টেটে আমাদের এই বন্ধুরা তৈরি হয়ে গেছে। এগুলো সব তাদের কাছে, এরাই পৌঁছিয়েছে একে অন্যের কাছে। এভরিবডি হ্যাপি উইথ দ্যাট অ্যান্ড এনকারেজ। 25 জুনে সকালবেলায় যখন এওসির ইলেকশন ক্যাম্পেইন ম্যানেজার, সে কল করে জানালো যে উনি 87 আসবেন, 87 স্ট্রিটে। ওখানে আমরা গেলাম। ওখানে যাওয়ার পর আমাদের অবস্থান দেখে তিনি যখন আমাদের প্রচারণা দায়িত্ব নিলেন, অর্থাৎ আমাদেরকে শুধু এখানে যা দেখছেন এটা তিনি পোস্ট করলেন তার অফিসিয়াল ইনস্টাগ্রামে। পরে স্টিভেন রাগা এটা আমার কাছে পাঠাইছে। এর আগে আমি দেখিনি, ইনস্টাগ্রাম আমি সাধারণত দেখি না। আমি এই জায়গায় আমাকে উৎসাহিত করবার জন্য এবং যে পথ আমরা নিয়েছি, এই পথ তারা যে খুবই ভালোভাবে গ্রহণ করেছে এটা বুঝবার জন্য আর কি বাকি থাকবে। সুতরাং আমি আপনাদের আজকে যে আমরা বসছি এখানে, এর মধ্যে আমাদের যে অগ্রগতি, আমাদের যে অংশগ্রহণ, আমাদের যে ভাবনা, আমার যে ভাবনা, আমি যেভাবে এগোচ্ছি, আপনারা ছাড়া আমি নই, আপনারা ছাড়া আমি নই, আপনার ছাড়া এই পিপল আপ নয়। পিপল আপ দিয়ে ব্যবসা করা যাবে না, দোকান করা যাবে না, এটা দিয়ে এখানকারই রাজনীতি করতে হবে। তো এই পিপল আপ চালানোর জন্য সেই লোক আমরা তৈরি করতে হবে, বাছাই করে। কারণ গত 15-20 বছর ধরে বাংলাদেশ থেকে যেগুলো তৈরি হয়েছে,
এদেরকে দিয়ে আমি বিপ্লবের চিন্তা করছি না। বিপ্লবের জন্য আমরা মোটিভেশন দিয়ে দিয়ে এখানকার মতো করে এখান থেকে আমরা আমাদের লোক বাছাই করব। ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের যোগাযোগ হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমরা সম্ভবত জাস্ট কথাটা ওদের কথার থেকে হয়েছে, স্পোর্টস যারা করে খেলোয়াড়দের মধ্যে কথা হয়েছে না, রাইট। তো সুতরাং আমাদের এভাবে বিভিন্ন ইয়ারদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে সেই নেটওয়ার্কও বিল্ড হচ্ছে। এখন আমাদের হাতে যেহেতু মিডিয়া আছে, আমরা একটা বিশাল শক্তি। এবার আমরা যেন একটু চিন্তা করি যে আমরা কি রোল প্লে করতে পারি। একটা মিডিয়া যা করতে পারে ওই 100 জন 1000 জন ব্যক্তি তা করতে পারে না, এটা আপনারাও জানেন। তো সুতরাং আমরা সবাই মিলে এই দায়িত্ব পালন করি। আর আমাকে সহযোগিতা করবার জন্যে আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা সহ থাকলে আমি যে শক্তিটা পাই, এই শক্তিটা বিলিভ মি এই পথ চলার জন্য দরকার। আমার একার জন্য নয়, এটি আমাদের জন্য। আমরা যখন সুনাম পাই তখন ওখানে যেখানে আইব আমাকে ওরা আবু বলে ডাকে, ফার্স্ট নেম। অনেকে জানে না যাবো বলে, ওরা ওই বাংলাদেশে উঠেই তো হবে। তো সেই জন্য বলি এই সম্মান রক্ষারও দায়িত্ব এবং আরও বেশি সম্মানিত হবারও দায়িত্ব গোটা জাতিকে এবং আমরা গোটা সমাজকে সমৃদ্ধ করার। এইটুকুতে আপনার এই নেতৃত্বে আসুন, আমরা একসাথে কথা বলি, আপনারা আপনাদের অভিজ্ঞতাটা এবং পরামর্শটা দিবেন। এই জন্যই আজকে আমরা এখানে বসছি, খোলামেলা বৈঠক। ট্রাস্ট মি, এই নির্বাচন আসার পরে প্রথম আমার এই বৈঠক আমি আপনাদের নিয়ে বসছি। আমি ভেবেছি আপনারা বুঝেন, ইন্টালেকচুয়াল মানুষ যারা, তারাই মূলত নির্ধারণ করবেন, তারাই ডিসিশন নেবেন, তারাই পথ দেখাবেন। এর বাইরে কোনো বিকল্প নেই। এটা সবখানে তাই, এখানেও তাই। এখানে আপনারাই শক্তি এবং এই সংবাদপত্র জগতের মানে এখানে মিডিয়া জগতের আমাদের যারাই আছেন তাদেরকেই আমি এখানে নেতৃত্বে আশা করি, পথ দেখানোর নেতৃত্বে। আমেরিকার কাছে বাংলাদেশিদের সম্মান বৃদ্ধির যে নেতৃত্ব, যে যুদ্ধ, এই যুদ্ধে আপনারাই হবেন এক একজন সিপাহী সালার। ধন্যবাদ আপনাদের, আপনার আসবার জন্যে আবার ভালোবাসা আপনার।